নমস্কার। আজকে যে কবি কণ্ঠে কবিতা পাঠ, নৃত্য গীত ছন্দের যে আয়োজন, আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, কবি সঙ্গীতা ইয়াসমিন নমস্কার, কবি প্রবীর ভদ্র নমস্কার, কবি মধুমিতা ঘোষ এবং কবি রীতা পাকরাশি নমস্কার। আজকে ওদের আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের অনুষ্ঠানে যে সমস্ত কবিরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারা জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন পত্রপত্রিকায় তারা নিয়মিত লেখা তাদের বেরোচ্ছে এবং আমরা যারা লক্ষ্য করেছি যে কবিরাও বলবেন এ বিষয়ে, কবিদেরও আমি প্রশ্ন রাখবো কবিদের কাছে, যে আজকে বহু সংকলন বেরোয় কিন্তু সংকলনের ভিড়ে কবিরা হারিয়ে যান। আমাদের যে ইচ্ছা না, আমরা যেটি চাই যে আজকে বিশিষ্ট কবি যারা প্রত্যন্ত গ্রামে রয়েছেন, বিভিন্ন অঞ্চল তারা তাদের কবি প্রতিভা সুপ্ত রয়েছে। আমরা অনেক সময় দেখি যে অত্যন্ত উন্নত মানের অনেক কবিতা যেটি প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশিত সংকলনের মধ্যে সেই ভিড়ে আমি বলতে চাই না যে তাদের যে লেখা, সেই লেখাটি স্থান পেয়েছে অত্যন্ত মাঝখানে বা শেষে। আজকের এই অনুষ্ঠান করার সবচাইতে বিশেষত্ব যেটা চাই, আমার কবি বন্ধু যারা রয়েছেন এখানে তাদের কবিতা পাঠ হবে এবং আমাদের এই অনুষ্ঠানটা এইভাবেই চলবে এবং আমরা চাইব যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা আমাদের যোগাযোগ নাম্বার রয়েছে, সেই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই আমি কবি সঙ্গীতা ইয়াসমিন তার একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানে শুরু করছি। আপনি একটি কবিতা সঙ্গীতা ইয়াসমিনকে বলুন। খবর, তুমি আসবে এটাই ছিল খবর। ধূসর স্মৃতিতে ভেসে উঠল বহু ঘটনা প্রবাহ, যা আজও সমানভাবে উজ্জ্বল। প্রায় 20 বছরের ব্যবধান, অথচ স্মৃতিতে অমলিন। বহু যুগের অদর্শনের বেদনা ফুৎকারে যায় উড়ে তোমার আসার খবরে। কোথায় ছিলে, কেমন ছিলে, সব প্রশ্ন হয়ে ওঠে অবান্তর। তুমি আসবে এটাই খবর। বাহ, কি সুন্দর তিনি যে সংবাদটি পরিবেশন করলেন, তার খবরের মধ্যে দিয়ে খবর। ধন্যবাদ তাকে। এবং আমরা চাইব আমাদের এই ধরনের কবিরা প্রতিনিয়ত ভাবেন তার সৃষ্টির মধ্যে দিয়ে নিত্য নতুন খবর পৌঁছে দিতে মানুষের কাছে। তা আমি ঠিক সেইভাবেই আমাদের পরবর্তী কবি যিনি রয়েছেন, আমি প্রবীর ভদ্রকে বলবো তার একটি কবিতা আজকে আমরা শুনব। আমার একটি বই প্রকাশিত হয়েছে, কিছু কথা কিছু অনুভূতি। তার থেকে আমি একটা ছোট্ট কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। অবুঝ যন্ত্রণা। আমি যখন তোমার বুকের মাঝে ছিলাম, পৃথিবীটা আমার ছিল। তোমার শরীরের গন্ধে আমি ঘুমাতাম। অনেক দিন হলো আর তো গন্ধ পাই না। বড় স্যাঁতস্যাঁতে ভিজে ভাব এখানে, চারিদিকে জমাট অন্ধকার। আমার কষ্ট হয় মা, বড় একা লাগে। শেষ যেদিন তোমাকে দেখেছিলাম, তুমি বলেছিলে তাড়াতাড়ি ফিরিস বাবা। আমি ফিরেছিলাম আবার তোমার কাছে, তবে নিথর রক্তাক্ত হয়ে। ওরা যখন কফিনে বন্দি করলো, তোমার শূন্যতা দেখেছিলাম। সেই থেকে আজও একা আমি। তুমি এখন কি করছো মা? নিশ্চয় সন্ধ্যাবেলা এখন, নামাজের সময় বোধহয়। এখানে তো কিছু বোঝা যায় না। মাস বছর দিন রাত সব একাকার। নিঃসীম নীরবতা, অসীম শূন্যতা নিয়ে সাজানো এই পৃথিবী। বড় ঘুম পাচ্ছে। তোমার হাতটা একটু বুলিয়ে দাও না আমার মাথায়। আমি ঘুমালাম, শান্তির ঘুম। মাটির গন্ধ একটু একটু করে আমায় ঘুম পাড়িয়ে দিচ্ছে। মা, তোমার মুখটা তো আবঝা কেন মা? মাটির সাথে মিশে যাচ্ছি সময়ের অতল গহ্বরে। আমি তলিয়ে গেলাম আমার অশরীরীর সাথে। বাহ বাহ, অসাধারণ। আচ্ছা, একটি প্রশ্ন আমি প্রবীর ভদ্রকে করব। আপনি তো দীর্ঘদিন
লেখালেখি করছেন এবং আপনার সংকলন, আপনি সংকলনটা একটু দেখান আমাদের আমার কবি বন্ধু যারা রয়েছেন তারা একটু দেখবেন। ছোট করে বলি, আমার আমার এই সংকলনটি গত জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে। আমি খুব সামান্য দিন আছি, বেশি দিন আমার লেখালেখিটা আমার খুব সীমিত দিন, কিন্তু তার মধ্যে একটু চেষ্টা করেছি আপনাদের অনুভবের মাঝে আমি নিজেকে একটু ছাই করে নেওয়ার। তো আমার এই সংকলনে 8টা লেখা আছে মন হাসির টানে, এবং এর সাথে অত্যন্ত অনেক কিছু কিছু খ্যাতনামা লোক আছেন, কবি আছেন, কবি বৈজয়ন্তী রাহা আছেন, অনেকে আছেন, কৃষ্ণা বসুর এতে এটা হয়েছে লেখনীটা। তো সেইটাই আমার ছোট্ট একটা অসাধারণ অসাধারণ। আমি এই কথাটাই বলতে চাইছি যে কবিতার নিজস্ব সংকলন বের করছেন, কিন্তু কবি দৃশ্যমান হচ্ছেন পাঠকের কাছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে ঠিক অত্যন্ত বেদনা ভরা একটি কবিতা যেটি পাঠ করলেন প্রবীর ভদ্র। ধন্যবাদ প্রবীর ভদ্রকে। এবং আমি পরবর্তী যিনি আছেন, আমি কবি মধুমিতা ঘোষ, তাকে একটি পাঠের জন্য অনুরোধ করব। কবিতার নাম উপজা। জন্মালেই পাওয়া যায় না সবকিছু, জীবনটা তো আর কোনো একমুখী রাস্তা নয়, তাই মহা সময় মাখা শরীরে ছুটতে হবে অবিশ্রান্ত, নানামুখী পথে খুঁজতে হবে প্রতিক্রিয়া। বহুরৈখিক জীবনের চারপাশে আছে নানান মুখোশ, অনুভবে বুঝতে হবে সঠিক পথ নির্দেশ। অজানা পথের বিভ্রান্তিতে হয়তো সামনে এসে দাঁড়াবে মৃত্যু, মৃত্যুতেই পাওয়া যাবে পৃথিবীর গভীর রহস্যের চাবিকাঠি। সেই গোপন চাবি দিয়েই খুঁড়ে বের করব অমৃত বৃক্ষের শিকড়, যেখানে জন্মাবে বিবেক, বিক্রম আর বিচক্ষণতা। বাহ, অসাধারণ। কবির এই যে আত্মপ্রত্যয়, এবং মধুমিতার ঘোষ সম্পর্কে বলতে গেলে আমাকে একটু বলতে হবে, মধুমিতা দীর্ঘদিন তার লেখার মধ্যে রয়েছে এবং বিভিন্ন কবি সম্মেলনে আমরা মধুমিতাকে পাই। এবং আমি মধুমিতাকে বলবো, আপনার বেশ কয়েকটি সংকলন আমি পেয়েছি হাতে, তার মধ্যে কয়েকটি নাম আপনি বলুন যেখানে লেখা দিয়ে। হ্যাঁ, আমার অনেক পত্রিকাতে, বহু নামি দামি পত্রিকাতে লেখা বেরিয়েছে, তার মধ্যে যুগ সাংনিক, লেখা দিয়ে রেখাপাত, অনন্য প্রয়াস, বুলবুল, এরকম বহু কলকাতার নামি দামি পত্রিকাতে বিভিন্ন বইতেও আমার লেখা বেরিয়েছে, কিছু অনুগল্প বেরিয়েছে। আমি তার কারণ বলি, বেশ কিছু কবি সম্মেলনের সঞ্চালনা করতে গিয়ে বা আমি নিজে উপস্থিত থেকে দেখেছি মধুমিতার ভাবনা বা উপলব্ধির একটা স্বতন্ত্র প্রকাশ আছে, যার মধ্যে অনেক সময় মধুমিতা হয়তো ছেড়েও কথা বলে না। বেশ কিছু কবিতা মধুমিতার আমি পেয়েছি তার মধ্যে। তা আজকে যেটি মধুমিতার আমাদের শোনালেন, আমি পরবর্তী মধুমিতার কাছে আমাদের প্রত্যাশা আরও বাড়লো, এবং বাদবাকি কবিদের আপনাদের কাছে তো সতত প্রত্যাশা থাকে আমাদের। আমি এরপরে কবি রীতা পাকরাশি আমার পাশে রয়েছেন, রীতা পাকরাশিকে বলবো তিনি একটি কবিতা শোনাবেন। আমার কবিতা আমি মহামায়া, আমি কন্যা ভ্রূণ। মেটার্নিটি ক্লিনিক, ডাক্তারবাবু, আলট্রাসোনোগ্রাফি, এত কিছুই বুঝি আমি, শুধু জানি মা তোর মুখটা ভার, পেটের ভিতর ফিমেল চাইল্ড, বলল ডাক্তার। সবই আমি শুনতে যে পাই, তোর কানে যা ঢোকে, আমিও করি মন খারাপ তোর দুঃখ শোকে। আমি তোর ছোট্ট মেয়ে, এখনো যে ভ্রূণ, ওদের কথায় কষ্ট পেয়ে করবি আমায় খুন। সোমবারে যাবি আবার ডাক্তারবাবুর কাছে, পেটের ওপর হাত দিয়ে দেখ আমারও প্রাণ আছে। অষ্টমীতে দিলি যে বড় দেবীর অঞ্জলি, পেটের ভিতর আর এক দেবী দিবি তারে বলি। আমিও তো হতেই পারি মহামায়ার মতো, দুঃখ হরণ করতে পারি সারিয়ে তোমার ক্ষত। হব তোমার বাধ্য মেয়ে, মোছাবো তোর চোখের জল, বেঁচে আমায় থাকতে দে মা, মেয়ে কি আর গাছের ফল। ধন্যবাদ। আমাকে কিছুটা স্তম্ভিত করে দিল কবিতাটি, এই কারণে ভেবে যে এই কবিতার মধ্যে যে ভাবনার এবং যেটি কবি ভেবেছেন, আমি এটি একটি সংবাদও মনে করি যেটি প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটছে।
তার পরিপ্রেক্ষিতে আমি কবি রীতা পাখরাশিকে বলবো যে আপনি কবিতাটি লিখলেন, এই বিষয়ে আপনি একটু বলুন, যে ভাবনা আপনি কোথায় পেলেন, কি মনে হলো আপনার? প্রতিনিয়ত শুনি আমরা, মানে আমাদের দেশে ভ্রূণ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে, সামাজিক অসুখ। সমাজে একটা নারী পুরুষের ইমব্যালেন্স হয়েছে, মানে মাত্রার ইমব্যালেন্স হয়ে গেছে, যেটা সমাজের পক্ষে সত্যি ক্ষতিকর। মানে আমরা জানি না এরপরে গিয়ে কি করব, কিভাবে এটা সামাল দেব। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে, সেই ভাবনাটা থেকে আমার মনে হয় একটু কিছু লিখলে ভালো হয়, তাই লেখা। কবিরাই পারেন সমাজকে বার্তা দিতে, সমাজ চেতনার কথা তো কবিরাই বলেন। তা আমরা চাই, যার জন্যে মনে হয় এই যে বোধ, এই যে উপলব্ধি কবি ভাবছেন, ভেবে চলেছেন, কবিরাই পথ বলে দেন, উপায় বলে দেন। কিন্তু আমরা যেটি চাই এখন, যে এই জায়গা থেকে কবির যে চেতনা এবং যে চেতনার প্রকাশ সমাজের, তার মঙ্গল এবং তার অমঙ্গল, যদি এই হিসাবেই বলি আমি, যে দুটি দিককে ভাগ করে নিই, যে মঙ্গল সূচক কোনটা এবং অমঙ্গল সূচক কোনটা। একটা বার্তা প্রতিনিয়ত কবিরা তাদের মনে উথাল পাথাল হয়, চেষ্টা চালানো, সেই চেষ্টাটা, প্রয়াসটা অবশ্যই সেটা থাকা চাই, আমরা সেটা চাই আর কি। তাই এই বিষয়ে আমার মনে হয়, আমি যদিও এটা আমার প্রকাশিত একটু পাঠ করি। অবশ্যই। যে মঙ্গল সুরভিত মঙ্গল ধ্বনি বাজে, ধন্য জীবন হোক মানবের মঙ্গল কাজে। নিত্য জন্ম নিত্য মৃত্যু, এইভাবে নিত্য নিত্য ভোর, মায়ার স্বপ্নে মায়া বিস্তৃত ভুবনে, মায়াতে বিভোর। অসাধারণ, অপূর্ব। তা এই ভাবনার মধ্যে দিয়েই আমাদের সব প্রকাশ। আমরা চেষ্টা করি, কবিরা চেষ্টা করেন, সমাজের এই জায়গায় আমরা পৌঁছতে চাই। একটা ক্ষুদ্র প্রয়াস আর কি, যে প্রচেষ্টার মাধ্যমে, কিন্তু আমাদের হাত দিয়ে সমাজের কোনো মঙ্গল হয়। বাহ, অসাধারণ। এবং এই যে মঙ্গল হওয়া, এই যে ভাবনা কবিরা ভাবছেন। আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে, মানে বিবেকানন্দ বলতেন যে মানব ধর্মটা হচ্ছে সব থেকে বড় ধর্ম, রবীন্দ্রনাথ তাই বলতেন। তা সেই জায়গাটাকে কিছুটা হলেও যদি পৌঁছে দেওয়া যায়, অবশ্যই রাখা যায়। ঠিক। তার কারণ একটা অসহিষ্ণুতা আমরা দেখছি, লক্ষ্য করছি প্রতি মুহূর্তে একটা অসহিষ্ণুতা এবং অসহিষ্ণুতা এবং অমানবিকতা আমরা দেখছি প্রতিনিয়ত, সংবাদপত্রে দেখছি, দূরদর্শনে দেখছি। এবং এক্ষেত্রে আমি কবিদেরই বলবো, এবং আমার মনে হয় আমরা দেখি প্রায়শই যে আজকে কোনো গল্প বা কোনো, এখন দূরদর্শনের আমাদের আমরা যাই বলি না কেন, তার একটা সীমাবদ্ধতার মধ্যে, তার একটা আকর্ষণের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। এবং দেখছি আমরা যে পারিবারিক হিংসার কথা বলছে, কিন্তু এর থেকে মুক্তির উপায় কোথায়? কবিরা ভাবছেন একটু কাছাকাছি যাওয়া, বড় হাতিয়ার নেই এবং আমি আর কিছু নেই, সেই ভাবনা থেকে নিয়েই। এবং আজকের এই অনুষ্ঠানটাও আমরা ধন্যবাদ জানাবো সিটিএন টিভি এবং আয়োজক যারা নিবেদক এই অনুষ্ঠানের, যে আজকে এই জায়গাতে কবিরা ভাবছেন প্রতিনিয়ত, সেই ভাবনার জায়গা থেকেও আজকে আরো ছড়িয়ে পড়ুক এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আমি আবার একটু ফিরে যাব কবি সঙ্গীতা ইয়াসমিনের কাছে, আরেকটি কবিতা আমি শুনতে চাইব। আমার দ্বিতীয় কবিতা, এক চিলতে ঠাঁই। ওরে ও বিধেন, যাসিস কনে হনহনিয়ে, আয় না একটু ইদিক পানে, তর লগে দুইটা মনের কথা কই। বুড়া হইছি, চোখের আলোখান নিভি যাতেছে, শরীরে জুট নাই, পেটে ভাতও নাই, কোনো রকমে পড়িয়াছি এক কোণে। তোরা সব পাটিওয়ালা লোক আছিস, তোদের লগে কথা কইলে মনে আরাম পায়। কত বুঝিস, কত জানিস, তোর লগেই তো কথা কন যায়। তবে বাপ, মনের মধ্যে হাজার প্রশ্ন লড়াচড়া করে যে দিন রাত। তাহারে বাপ,
শুনলাম তোরা ফের জবর জিতছিস, তবে চারিদিকে এত রক্ত কেনে? লোকে বলছে কেনে তোরা রক্তের নেশায় মাতাল? এসব কি কথা বা? ভোটের লেগে কত কথা বলছিলি, এবার জিতলে পরে আমরা মাথার উপর ছাদ পাবো। মা বাপ মরা লাতিনটাকে নিয়ে থাকি, বড় ভয় করে রে বাপ। চারদিকে শুধু যে শ্যাল কুকুর ঘুরি বেড়ায়। গরিব হতে পারি, পেটে ভাত না থাকতে পারে, কিন্তু মানুষ তো বটে। সম্মানটা মোদেরও কম লয় রে বিধেন। ও বিধেন, বাপ আমার একখান ছাদ, শুধুমাত্র একখান ছাদ দে না বাপ। মাথার উপর একখান ছাদ, লাতিনটার লেগে একখান, তর লগে কথা কওনে বড় আরাম। কি সুন্দর দেখুন। এবং আমি মনে করি কবি সঙ্গীতা ইয়াসমিনের এটা কিন্তু একটা ছবি, মানে কবিতার মধ্যে দিয়ে তিনি একটা ছবি তুলে ধরলেন যে এই সমাজ, আমরা বলি শোষণ, নিপীড়ন এবং সামান্য একটু চাওয়া, যে চাওয়াটার মধ্যে যেটা আমাদের অধিকার মনে করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সেই জায়গাটার মধ্যেও আমরা ভাবি এক এক সময় যে এই ধরনের মানুষের সামান্য কিছু চাওয়ার জন্যে তাদের কি করুণ আকুতি। এবং এই যে একটা ছবি এঁকেছেন কবিতার মধ্যে দিয়ে, সেখানে অসহায়তার ছবি, অসহায়তার। আসলে আমরা যে সমাজে বসবাস করছি এদের কথা আমরা কিন্তু অতটা ভাবি না, ঠিক ঠিক, কিন্তু এরা আছে এবং অনেকটা সংখ্যাতেই আছে। কিন্তু মাঝে মাঝে খবরের কাগজে দেখি, তখন নিজেরাই ভাবি যে আমরা কোন সমাজে আছি, এদের সমাজ আলাদা, এটা অন্য একটা ভারতের ছবি। বাহ, তো সেটাই মানে মনের মধ্যে খুব অনবরত রক্তক্ষরণ খুব চলছে। সুন্দর কথা বলেছেন যে ভারতের মধ্যে আর একটা ভারত আছে, যে ভারতে ক্ষুধা আছে, ছাদ নেই মাথার উপর, যে ভারতে শিক্ষা নেই, যে ভারত কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে, যে ভারত এখনো জাগেনি, কিন্তু তারা জাগবার চেষ্টা করছে। তাদের জাগাতে হবে। কবিরা চান তারা জাগুন, তাদের মধ্যে চেতনা এবং বোধ। পাঠক সমাজ আরো জানুন, পাঠক সমাজ জানুন। খুব সুন্দর কথা বলেছেন, পাঠক সমাজ জানুন। এই পাঠক সমাজকে জানবার জন্য আমি যেটি শুরু করেছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে আপনারাও যেটা একমত, যে সংকলনের ভিড়ে হারিয়ে যাওয়া কবি যারা রয়েছেন তাদের হয়তো দেখা যায় খুব বড় বড় মোটা মোটা বই বেরোচ্ছে, কিন্তু কবির এই কবির কথাটি তিনি আজকে সুন্দরভাবে যে বললেন, আপনি অনেক সময় আরো অনেক কবি আছেন যাদের হয়তো কবিতা প্রকাশই পায় না, কবিতা অনেক, তাদের মান অনেক 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 ভালো। এবং আজকে কবিরা আজকেই ভাবছেন, এবং এই সমাজের জন্য তো আমাদেরও ভাবনা রয়েছে অনেক। আমরা চাই প্রতিনিয়ত এই ভাবনাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। আচ্ছা, আমি একটা পলাশবাবুকে ছোট্ট কথা জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই সিটিএন টিভিকে, যে আমাদের মতো কবিদের, আমরা যারা মানে সামনে আসতে পারি না, পেছনে থাকি পর্দার অন্তরালে, আমাদের নিয়ে আসার জন্য আপনাকে এবং সিটিএন টিভিকে অসংখ্য ধন্যবাদ। না, ধন্যবাদ আপনার না, আমিও বলি এটা ধন্যবাদ অবশ্যই। তার কারণ বলি যে এই উদ্যোগটা আমরা চাই। আমি কেন বলি, আমি বিভিন্ন লেখার মধ্যে থাকি, আপনাদের প্রত্যেকেই হয়তো অনেকের সময় দেখেন, কিন্তু আমার একটা ভাবনা চিরাচরিত থাকে যে এই যে কবিদের এই লেখাগুলো, কবিরা মানুষের কাছে পৌঁছক। এবং আজকে অনেকে দেখছেন এই যে এত ভালো সুন্দর কবিতা কবিরা লেখেন, এই সংকলনের কথা কেন বলি, সরাসরি পাঠকদের সাথে, সরাসরি দর্শকের সাথে, সরাসরি মানুষের কাছে কবিরা পৌঁছন, এবং আপনাদের যেন আমরা পাই। আচ্ছা, এবার আমি মধুমিতা ঘোষকে একটি কবিতার কথা বলবো। এই কবিতাটা একটু জীবন সংক্রান্ত। একটু সময় আমাদের কমে আসছে। চতুষ্কোণের একীকরণ। চতুষ্কোণে বিভক্ত জীবন, কিছু বলতে পারে না উত্তর দিশা, তাই শুধুই লিখে যাওয়া নিরন্তর। জ্ঞানী বা প্রজ্ঞাবান নই, বিপ্রতিপতা রক্তকণিকা রক্তিম করে। দক্ষিণের খোলা ঘাটের সিঁড়িতে মুদ্রা দোষ গোপনীয়তা খোঁজে। আব্রহীন হচ্ছে নির্লিপ্ত সরল সত্যতা। একচিলতে ঘরটার পূর্ব কোণে বুনো গন্ধ মেখে শব্দকোষ গাঁথি। কাল্পনিক আঁচড়ে দেয়ালটাকে আকাশ বানাই।
পশ্চিমের বারান্দার শীতল পাটি জুড়ে বুকের এসরাজ নতুন সুর তোলে। উদাসী মন ধরা দেয় মুহূর্তের বাউলে, চাই আরো নিজস্বতা, আরো কিছু টান, যে টানে চতুষ্কোণ ভেঙে গুড়িয়ে পরিণত হবে এক এবং অদ্বিতীয়মে। খুব বাহ, সুন্দর। যেটাই বলছিলাম যে আমাদের মধুমিতা ঘোষ তিনি চান এই সমাজ সেইভাবে আমরা ভেঙে নতুন করে আমাদের ভাবনা চিন্তার একটা এই তৈরি হোক। আচ্ছা, আমি আমাদের সময় যেহেতু কমে আসছে, ইচ্ছা তো থাকে অনেকখানি করে কবিদের আরো কিছু বলার, কবিদের ছাড়তেও ইচ্ছে করে না। আমি প্রবীর ভদ্রকে বলবো আপনার একটি ছোট্ট কবিতা, আমি রীতাদিকার একটি কবিতা বলে আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। আপনি একটু কবিতা বলুন। যেটা আমার একটা নিজস্ব অনুভবের কবিতা, হ্যাঁ, হ্যাঁ। আমার একাকিত্বের অনুভবের একটু কবিতা, এর সময় নেই। কম আছে। স্থবিরত্ব। স্থবিরতার অনিবার্যতা এখন আমার স্বীকারোক্তি। চার দেয়ালের বদ্ধতা যখন তখন গল্প শোনায়, বিভ্রান্তির হাতছানিতে বেদনা যেন এক সাদৃশ্য খুঁজে পেরে। জানলার গ্রিল ছুটে যায় রক্তকরবীর ডাল। অসার অসহায়ত্ব নিয়ে চোখের তারায় ফুটে ওঠে স্মৃতির দৃশ্যায়ন। কখন গড়িয়ে পড়ে শুকিয়ে যায় সাদা জলের রেখা। বেলা শেষের অনেক কথা এখন পড়ে থাকে বিস্মৃতির আড়ালে। পুনর্জন্মের আহ্বানে থেকে যায় বর্তমানের বেদনার্থ অনুভূতির মিশ্র রাগ। বাহ, খুব সুন্দর। এইটিও ভাবনার একটা প্রকাশ সুন্দরভাবে। আমি একদম শেষে পৌঁছে গেছি অনুষ্ঠানের। আমি কবি রীতা পাকরাশিকে বলবো আপনি ছোট্ট করে একটি কবিতা বলে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমার কবিতা টাপুর টুপুর বৃষ্টি। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, ফ্ল্যাট বাড়ির ওই বাচ্চাগুলোর ছাতের পরে স্নান। ছাদ নেই কো যাদের মাথায়, হয় না ছাতে চড়া, বৃষ্টিতে স্নান কিসের মজা, বিস্ময় হয় সারা। ফুটপাতের ওই বাচ্চাগুলো বৃষ্টিকে ভয় পায়, ঘুম ভাঙিয়ে দেয় ভিজিয়ে, ছাউনি ভেসে যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, হাওয়ায় ভাসে খিচুড়ি আর ইলিশ ভাজার ঘ্রাণ। ওদের মায়ের দৃষ্টি উদাস, হাঁড়ি করায় হাতে, কেমন করে জ্বলবে উনুন, খাবার দেবেন পাতে। ভিজে কাপড় গায়েই শুকোয়, পেটে খিদের টান, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। নমস্কার। নমস্কার। অসাধারণ। আমাদের আবার দেখা হবে অনুষ্ঠানে ঠিক বৃহস্পতিবার রাত 8:25 প্রত্যেক কবিকে আমাদের আবার আপনাকেও শুভেচ্ছা। এবং সিটিএন আপনাকেও টিভিকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।